ফিলিস্তিনিরা কেন নির্যাতিত? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পিছনের ইতিহাস ঘেঁটে দেখতে হবে। এই প্রশ্নের উত্তর জানার আগে আমরা জেনে আসি ইহুদিদের জন্মলগ্নের কিছু ইতিহাস। ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদের সাপোর্ট পেলে এরকম তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়মিত হাজির হব। হজরত ইসহাক আলাইসাল্লামের পুত্র হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত। বনি ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্য হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বংশধরদের একটি শাখা। এর শাখার একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে। হজরত ইয়াকুব আলাইসাল্লামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদি। সেই নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ হয়েছিল। তথ্য তাফসিরে মাওয়ার্দি 1/131। প্রথমে আমরা জানলাম ইহুদিরা কিভাবে পৃথিবীতে আসলো, তাদের জন্মলগ্ন। তারা পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে করেনি। নবীদের হত্যা, সুদ, ঘুষ, নেশা, জিনা সহ সকল পাপের মার্কেটিং তারাই পৃথিবীতে করেছে এবং করে আসছে। আপনারা চাইলে ইহুদি জাতির পুরো ইতিহাস নিয়ে একটি ভিডিও তৈরি করব। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। নবীদের যুগ থেকেই ইহুদি জাতির স্থায়ী কোনো স্থান হয়নি। তারা পৃথিবীর বিভিন্ন দেশেই তারা বসবাস শুরু করতে থাকে। এটি একটি লম্বা ইতিহাস। আমরা এরপর থেকেই বলার চেষ্টা করব। 1939 সনের আগে ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে ছত্রভঙ্গ হয়ে বসবাস শুরু করলো তাদের অসামাজিক কার্যকলাপ। সমাজে দাঙ্গা ফাসাদ, কুমন্ত্রণা এবং অসামাজিক এবং রাষ্ট্রবিরোধী কাজই ছিল তাদের প্রধান কাজ। 1939 সনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলার এই ইহুদিদের খারাপ জাতি হিসেবে চিনতে পেরে তাদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করেন। প্রায় 6 মিলিয়নেরও বেশি ইহুদিকে হত্যা করেন। এই হত্যাযজ্ঞের বেঁচে যাওয়া বেশিরভাগ ইহুদিরা ফিলিস্তিনিতে আশ্রয় নিতে থাকে এবং কিছু সংখ্যক ইহুদি ইউরোপ জুড়ে বিচ্ছিন্নভাবে বসবাস করতে শুরু করে। ব্রিটিশ এবং আমেরিকা সহ তাদের মিত্র কয়েকটি দেশ ফিলিস্তিনের ইহুদি রাষ্ট্র গঠন করতে জায়নিস্ট মুভমেন্ট নামক জোটের মাধ্যমে চালিয়ে যায় তাদের কাজ। ইহুদিদের নজর ছিল ফিলিস্তিনের উপর। তারা বলে এটা নাকি তাদের মাটি, তাই তারাও চেষ্টা করেছে যেইভাবে হোক ফিলিস্তিনে এসে বসবাস শুরু করার। আর এই পথটি সহজ করে দিয়েছে ব্রিটিশ এবং আমেরিকা ও তাদের মিত্র কয়েকটি দেশ। পরিকল্পিত ইহুদি রাষ্ট্রপুর গোড়াপত্তন ও ফিলিস্তিনে ইহুদিদের আগমন, ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়ার দ্বারাই সুইচ প্রণালী, রেড সি এলাকায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, মিশর সহ তার অধিকৃত আরব রাষ্ট্রগুলোর স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করা, তার সাম্রাজ্যবাদী স্বার্থগুলোকে বাস্তবায়ন করার জন্য পূর্ব পশ্চিমে যোগাযোগের পথকে নিরাপদ রাখা, ইহুদিদের মাধ্যমে আরবদেরকে শায়েস্তা করা এবং সবচেয়ে বড় কথা হলো ইহুদিদেরকে নিরাপদে অন্য কোথাও বের করে দিয়ে ইউরোপকে ইহুদি মুক্ত করে তাদের তৎপরতা ও ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়া সহ অনেকগুলো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাশিয়া, ইউরোপ ও আমেরিকার সহায়তায় ব্রিটিশ সাম্রাজ্য স্বাধীন ফিলিস্তিনে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি ইহুদি কলোনি গড়ে তোলে। অপরদিকে ফিলিস্তিনের প্রতি পূর্ব থেকে ইহুদিদের লোলুপ দৃষ্টি ছিল। জায়ানবাদী আন্দোলন শুরু হবার পর তা আরও গতি পায়। এসব মিলিয়ে ইহুদিরা বহু আগে থেকে ইউরোপ ও ব্রিটেনের ছত্রছায়ায় দলে দলে ফিলিস্তিনে এসে বসতি গড়তে থাকে। তবে লক্ষণীয়ভাবে তারা আসতে থাকে 1882 ইংরেজি থেকে 1903 ইংরেজি এর মধ্যবর্তী সময়ে। এই সময়ে 28,000 ইহুদি ফিলিস্তিনে আসে এবং 20 বছর সময়ের ভিতরে তারা 22টি বসতি গড়তে সক্ষম হয়। এরপর 1904 ইংরেজি থেকে 1914 ইংরেজি পর্যন্ত সময়ের মধ্যে এদের সংখ্যা গিয়ে পৌঁছায় 40,000-এ। এ সময় তারা 59টি বসতি গড়ে তোলে। 1914 ইংরেজিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সরকারের ইহুদি কর্মকর্তা হারবার্ট স্যামুয়েল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানান যেন ব্রিটেন ও আমেরিকার সহায়তায় ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠন করা হয়। 1916 ইংরেজি এর শেষের দিকে জায়নিস্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে পত্র ইসরায়েল রাষ্ট্র গঠন করার জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানিয়ে পত্র পাঠানো হয়। এরই প্রেক্ষিতে
তার বেলফুর ইহুদি রাষ্ট্র গঠনের ব্যাপারে ব্রিটেনের সম্মতিকতা জানিয়ে তার বিখ্যাত ঘোষণা দেন। এরপর থেকে হিজরতকারীদের সংখ্যা দিন দিন প্রচুর হারে বাড়তে থাকে। প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়ে 50,000, 1925 সনে 1,08,000, 1935 সনে 3 লক্ষ, 1948 সনে 6.5 লক্ষতে গিয়ে উপনীত হয়। এরপর 1947 সনে 29 নভেম্বর অন্তত নির্মমভাবে তৎকালীন জাতিসংঘ ফিলিস্তিনের ভূমিতে ইহুদি ও ফিলিস্তিনিদের মাঝে ভাগ করে মধ্যপ্রাচ্যের ভূমিতে স্বীকৃতিভাবে একটি ইহুদি বিস্ফোরণের জন্ম দেয়। এতে তারা পূর্ণ ফিলিস্তিনি থেকে ইহুদিদের জন্য বরাদ্দ দেয় অর্ধেক জায়গা। 1917 সাল থেকে ফিলিস্তিন ব্রিটিশদের ম্যান্ডেটে ছিল। 1948 সনের 14 মে ব্রিটিশ সরকার ফিলিস্তিনের ম্যান্ডেটে ছেড়ে দেয়। ম্যান্ডেট ছেড়ে দেওয়ার আগের দিনই ইহুদি নেতারা সার্বভৌম ইহুদি রাষ্ট্রের ঘোষণা দেয়। সে সময় তাদের জনসংখ্যা ছিল 8,06,000। এরপর থেকে ইহুদিরা পূর্বের চেয়ে হিংস্র হয়ে ওঠে। তৎকালীন জাতিসংঘের করে দেয়া সে ভাগও মানেনি। জোরপূর্বক ফিলিস্তিনিদের অংশ থেকেও বিপুল পরিমাণ ভূমি দখল করে নিয়ে বসতি গড়ে তোলে। ফলে দেখা যায় 1948 থেকে 1953 সনের মধ্যে 370টি নতুন বসতি গড়ে তোলে এবং 48 থেকে 67 সনের মধ্যে 400 কোটিরও বেশি ফিলিস্তিনি গ্রাম থেকে ফিলিস্তিনিকে তাড়িয়ে দিয়ে ইহুদি বসতি রূপান্তরিত করে। এরপর থেকে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে খুঁজে খুঁজে ইহুদিদেরকে এনে ইসরায়েলে জড়ো করা হচ্ছে। ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর আরবরা মেনে নেয়নি। আরব জোট মিলে শুরু করে যুদ্ধ। সেই যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করে ব্রিটিশ, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ। সেই যুদ্ধে আরবরা পরাজিত হয়। অনেক ক্ষয়ক্ষতির মুখে আরব জোটকে পড়তে হয়। সেই যুদ্ধের নামকরণ করা হয় নাকবা। নাকবা যার অর্থ দুর্যোগ। এইভাবে শুরু হয় ইসরায়েলের দখলদারি। ফিলিস্তিনি ভূখণ্ড দিন দিন দখল করেই আসছে আর বোমা রকেট নিক্ষেপ করে কেড়ে নিচ্ছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি মহিলা, পুরুষ, শিশুর প্রাণ। তাদের এই মরণ খেলা যেন থামছেই না। পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলেছে ফিলিস্তিনি নামের দেশ। ফিলিস্তিনির সর্বভূখণ্ড এখন ইসরায়েল নামে পরিচিত করছে সারা বিশ্বে। গুগল ম্যাপে সার্চ করলে দেখতে পারবেন ফিলিস্তিনি বলে কোনো দেশই নেই পৃথিবীতে। এইভাবে ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত। প্রতিদিন কাঁধে নিচ্ছে লাশ। রক্তের গন্ধের সাথে তারা খুবই পরিচিত। অমানবিক জীবন পার করতে হচ্ছে তাদের। তবে একদিন ফিলিস্তিনে উড়বে বিজয়ের পতাকা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মাহদীর নেতৃত্বে একদল বীর যোদ্ধাদের আগমন ঘটবে। তারা পূর্ব দিক থেকে আসবে এবং ইসলামের বিজয়ের পতাকা উড়াবে। তবে সেই দিন কবে আসবে একমাত্র মহান আল্লাহই জানেন। তবে ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবেই হবে। এতক্ষণ কষ্ট করে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। অনেক কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করতে হয়, অনেক রিসার্চ করে একটা কন্টেন্ট তৈরি করতে হয়। আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।